আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে 2026 সালে 1000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটি বাড়ি কমপ্লিট করতে কত টাকা খরচ হয় আমরা জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো আমাদের এই 1000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে অনেক সময় 3 রুমের হয়, অনেক সময় 4 রুমও করা যায়। অনেকেই দেখা যায় যে মধ্যখানে সিঁড়ি নিতে চায় না, এ কারণে আজকে আমরা এই সিঁড়িটাকে সামনের দিকে নিয়েছি। তবে আমরা মাঝামাঝি রাখবো না দরজা, অর্থাৎ সিঁড়ির নিচে দরজা কিন্তু এখানে হবে না, মেইন দরজা হবে আমাদের সিঁড়ির সামনে। এখন আমরা মাপগুলো দেখব এবং আমরা দেখব এখানে কত টাকা খরচ হয়, সেই সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব। তো আমাদের এখানে 1 2 3 তিনটি বেডরুম রয়েছে। আমরা বেডরুমগুলোর মাপগুলো দেখে নেব, এরপর আমরা খরচে চলে যাব। তো বেডরুম আমার 1 হয়ে গেল। এরপর আমাদের এখানে যে বেডরুম 2 এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুম হচ্ছে 3, অর্থাৎ এই 3টা আমাদের বেডরুম চলে গেল। এরপরে আমরা এখানে একটি কিচেন রুম রেখেছি। কিচেন রুম আমাদের এখানে একটি কমন টয়লেট রয়েছে। যেহেতু আমাদের এখানে একটি টয়লেট আমরা দিয়েছি, তবে যদি জায়গা কম বেশি হয় বা আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে 2টা টয়লেট করা যাবে। যতই করবেন তত খরচটা বেশি হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যায় যে 1000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে খরচ বেশি হয়ে যায়, অনেকের কম হয়ে যায়। এই যে কিছু টেকনিক থাকে বা কিছু জিনিস থাকে, এগুলোর উপরে আমরা এখন দেখব আমাদের এই অংশটা আমরা কি হিসেবে ব্যবহার করব। এটা আমরা বিশাল বড় একটা আমাদের কি ডাইনিং রুম হিসেবে আমরা ব্যবহার করব। আবার যদি চান এটা লিভিং রুম হিসেবে ব্যবহার করার পর এখানে আপনি এই অংশটায় একটা টেবিল বসাতে পারেন, তাহলে আপনার ডাইনিং স্পেস এখানে হয়ে যাবে। এটা কিন্তু সম্ভব। আমরা সিঁড়িটা এখানে নিয়েছি আর এখানে লবি হিসাবে আমরা রাখবো এই অংশটা। আমরা স্টেয়ারটা এখানে নিয়েছি। এখন আমরা মাপগুলো দেখব। তো এই বিল্ডিং করার জন্য আমাদের যে মাপ দরকার, আমরা আউট টু আউট মাপ নেব 34 ফিট আমরা পেয়ে গেলাম। এরপর আমরা দেখব আমাদের এই দিক থেকে এই অংশের মাপ আমাদের 28 ফিট 8 ইঞ্চি। আমরা কিন্তু আউট টু আউট মাপ পেয়ে গেলাম। এখন আমরা ভিতরে মাপগুলো দেখব। তো আমাদের এখানে যে বেডরুম 1, এই বেডরুম 1 এর মাপ হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি বাই হচ্ছে 11 ফিট। এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট। 2 বেডরুমের মাপ কিন্তু সমান। এরপর আমরা এখানে যে বেডরুম, এই বেডরুমটা একটু বড় করে নিয়েছি, যেহেতু এখানে আমাদের কিচেন রুম, এখানে এই অংশটা ফাঁকা থাকবে, এই কারণে আমরা এটা বড় করে নিয়েছি। আমরা এখানে 12 ফিট বাই 11 ফিট নিয়েছি। এরপর আমরা দেখব কিচেন রুম। এই কিচেন রুমের সাইজ আমাদের 10 ফিট বাই 6 ফিট। তবে আপনারা 7 ফিট বা 8 ফিট পর্যন্ত নিতে পারেন। যদি আপনাদের কিচেন রুম বড় দরকার থাকে তাহলে নিতে পারেন। যদি আপনার কিচেন রুম ছোট হয় তাহলে কিন্তু যদি চলে তাহলে আপনারা 6 ফিট দিতে পারেন। তাহলে এই অংশ বা এই জায়গাগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন। এইগুলোতে আপনারা ফ্রিজ বা ওয়াশিং মেশিন এই জিনিসগুলো আপনারা বসাতে পারেন। এখন আমরা দেখব টয়লেটের সাইজ। আমরা এখানে যেহেতু একটা টয়লেট নিয়েছি, তবে আপনারা এই জায়গায় চাইলেই কিন্তু আপনারা 2টা টয়লেট নিতে পারেন আপনাদের পছন্দের উপরে। তাহলে আমরা একটা টয়লেট নিয়েছি। এই টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট বাই 5 ফিট। তবে আপনারা 4 ফিট যদি নেন তাহলে এই অংশটা হবে ছোট জায়গা। তো যাই হোক, আমরা 5 ফিট নিয়েছি। এখন আমরা দরজাগুলো দেখাই দিয়েছি। এই দরজা মেইন গেট এখানে, এইটার এখানে, এইটার এখানে, এটার এখানে, এটার এখানে, আর এখানে এই যে এইখানে মেইন গেট। অর্থাৎ আপনারা যদি এখানে দরজাটা নাও দেন, যদি দিতে না চান তারপর কিন্তু চলবে। আমরা যেহেতু আজকে এই যে এই বাড়িটা আমরা একতলা ফাউন্ডেশন দেব, সেই ক্ষেত্রে আপনারা এখানে দরজা নাও দিতে পারেন। যদি আপনারা মনে করেন যে আমি 2 তলা ফাউন্ডেশন দেব, সেই ক্ষেত্রে এই দরজাটা দিলে কি হবে, এটা পুরোটাই একটা ইউনিট হয়ে গেল। তাহলে এটা কি হলো, আলাদা একটা ইউনিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন। এখন আমরা দেখব আমাদের এই সিঁড়িটা কতটুকু রাখবো। এই সিঁড়িটা আপনাদের ব্যবহার এবং আপনাদের পছন্দের উপরে রাখতে পারেন। 6 ফিটও রাখতে পারেন, 7 ফিটও রাখতে পারেন। তবে দেখা যায় যদি 6 ফিট হয় তো সিঁড়িটা একটু ছোটো হয়ে যায়, এই কারণে আমরা এই সিঁড়িটা 7 ফিট দেব। অর্থাৎ এখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের 7 ফিট চওড়ায়, আমাদের 7 ফিট এই স্টেয়ারটা। আর সামনের যে অংশটা বাকি থাকবে এই অংশ পুরোই আমরা লবি হিসেবে ব্যবহার করব।
এখানে আমাদের সামনের দিকে যে অংশটা লবি হিসেবে থাকবে এটা সিঁড়ি থেকে উঠার পরে অংশটা। আর এই অংশ আপনাদের অনেক বড় জায়গা, যতটা জায়গা থাকবে ততটাই আপনারা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখব এই বিল্ডিংটি কয়টি কলম লাগবে এবং আমরা দেখব যে কোথায় কোথায় কলামগুলো বসাবো। তো আমাদের এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ের জন্য যে কলাম আমরা বসাবো, কলামগুলো হচ্ছে এখানে আমরা একটা কলাম দিয়ে দেব, এখানে কলাম দিয়ে দেব, এরপরে আমরা এখানে একটি কলাম দিয়ে দেব, এখানে একটি কলাম দিয়ে দেব, এখানে একটি কলাম দিয়ে দেব। এরপর আমরা এই লাইনে কলাম দেব, এখানে একটি কলাম দেব, আমরা এখানে একটি কলাম দিব, এখানে একটি কলাম এবং এখানে একটি কলাম, দুই লাইনে কিন্তু হয়ে গেল। এরপর আমরা এই লাইনে ধরি, অর্থাৎ আমরা 4 লাইনে ধরবো, তারপরে এই লাইনে ধরবো। এখানে একটি দিলাম, তারপরে এখানে একটি দিলাম, এই সোজা আমরা দিব না, আমরা এখানে একটি দিব আর এখানে একটি দিব, এই কারণে যেহেতু এখানে সিঁড়ি আছে এখানে একটি আমরা দিলাম। এখন আমরা এখানে একটি দেব, এখানে একটি দিলাম আমরা এবং এখানে একটি দিব। তবে দেখা যায় এখানে আমাদের কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তবে আমাদের এখানে কলাম 14টা আছে। তবে আপনারা যদি চান যে আমি এখানে এই কলামটা দেব না, আমি এখানে না দিয়ে এখানে দেব, তারপরও হবে। আবার যদি এই কলামটা আপনি না দেন তারপরও হবে। তবে আমরা একতলা করব, তো এই কারণে আমরা 14টা কলাম দিলে কিন্তু আমাদের এনাফ হয়ে যাবে। 2 তলার ক্ষেত্রেও সেমভাবে কিন্তু হবে। এখন আমরা দেখব আমাদের এই ফাউন্ডেশনটা হচ্ছে একতলা ফাউন্ডেশন, একতলা ফাউন্ডেশন। এখন আমাদের এখানে কলাম সংখ্যা আমরা দিব, কলাম আমাদের এখানে মোট কলাম আছে 14টা, অর্থাৎ এখানে আমরা মোট কলাম পেলাম 14টা। আমরা ফুটিং পাবো কয়টা, অর্থাৎ আমরা বেস, এখানে বেস হবে আমাদের 14টা। বেজের সাইজগুলো আমরা দেব, আমাদের এই বেজের সাইজ 4 ফিট বাই 4 ফিট। তবে দেখা যায় যে আপনার জায়গার উপরে এই কলাম এবং আপনার বেজের সাইজ কম বেশি হতে পারে। আমরা বেজে যে রডগুলো ব্যবহার করব, এই রডগুলো 12 mm ডায়া রড, বা আমরা এটাকে 4 সুতা ডায়া বলতে পারি। 4 সুতা রড আমরা ব্যবহার করব বেজে। এবার আসি কলাম সংখ্যা। কলাম আমাদের সাইজ কত হবে, আমরা কলাম সাইজ দেব, কলাম সাইজ আমাদের 10 বাই 10, অর্থাৎ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমরা কলাম সাইজ দিলাম। এই কলামে আমরা কত মিলি রড ব্যবহার করব, এই কলামে আমরা 4টা রড ব্যবহার করব। এটা আমরা 12 মিলি ব্যবহার করতে পারি অথবা আমরা 16 মিলি ব্যবহার করতে পারি। এটা আপনাদের বাজেটের উপরে এবং আপনাদের মাটির যে ভারবহন ক্ষমতা বা মাটির যে কন্ডিশন এর উপরে কিন্তু নির্ভর করে। আপনারা 16 মিলি দিতে পারেন, 12 মিলিও দিতে পারেন, তবে অবশ্যই আপনারা ডিজাইন করিয়ে নেবেন, তাহলে আপনার মনের ভিতর কোনো সন্দেহ থাকবে না। এখন আমরা যে বিষয়টা দেখব, আমাদের বিম, আমরা বিম কত দেব, আমরা এখানে আমাদের এই চওড়া 10 ইঞ্চি দেব এবং হাইট দেব 12 ইঞ্চি, আমরা কিন্তু দিয়ে দিলাম। এরপরে আমরা রড ব্যবহার করব, আমরা কিন্তু বিমে 12 mm রড ব্যবহার করব। নিচে সারিতে 3 রড এবং উপর সারিতে 3 রড, আমরা 6টি রড ব্যবহার করব 12 মিলি। তবে যদি আপনারা চান 16 মিলি রড ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কলামে যদি রড 16 মিলি হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আমরা ফ্লোর বিমও সে অনুরূপভাবে দেব। তবে দেখা যায় যে অনেক সময় এখানে আপনার এক্সট্রা টপ থাকতে পারে, এক্সট্রা বটমও থাকতে পারে। আমরা কিন্তু গেলাম। এরপরে আমরা স্ল্যাব দেখব। আমাদের কিন্তু স্ল্যাব কাস্টিং বা ঢালাই 5 ইঞ্চি, আমরা 5 ইঞ্চি এই স্ল্যাব কাস্টিংটা দেব এবং আমরা রডগুলো ব্যবহার করব 10 mm রড বা 3 সুতা রড আমরা ছাদে ব্যবহার করব এই বিল্ডিংটি করার জন্য। তো আমাদের এখানে আগে বলছি যে 1000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে খরচটা হবে, আমরা বিস্তারিত বলতেছি, এর শেষে আমরা খরচটা বলবো। তো আমাদের এখানে থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, আমরা 5 ইঞ্চি থিকনেসে কাস্টিং করব বা ঢালাই করব। এখন আমরা অন্য যে আমাদের লিনটন থাকবে
এই লিনটেনে আমরা 10 মিলি 12 মিলি রড ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের এখানে সিঁড়ি থাকবে, সিঁড়িতে আমরা 10 মিলি এবং 12 মিলি রড ব্যবহার করব। এরপরে আমাদের এখানে আরও যে বিষয় থাকে তা হচ্ছে যে ফ্লোর কি করব, ফ্লোর আপনারা 8 মিলি রড দিয়েও ঢালাই করতে পারেন। আবার এখানে যে স্ট্যাপগুলো থাকবে সবগুলো কিন্তু আপনারা 8 মিলি রড ব্যবহার করতে পারেন। তো এইভাবে যদি আপনি এই 2026 সালে এসে একটা বাড়ি কাজ করেন বা বাড়িটা ফিনিশিং করেন, সেই ক্ষেত্রে আপনার প্রায় খরচ হতে পারে 18 থেকে 20 লক্ষ টাকা। এই 18 থেকে 20 লক্ষ টাকা কিন্তু আপনার খরচ হতে পারে, এটা হচ্ছে এলাকা ভেদে। এরপরেও কিছু কথা থাকে, তা হচ্ছে যে অনেক এলাকায় আপনার এই 18 বা 20-এর ভিতরে হতে পারে, আবার দেখা যায় কিছু কিছু এলাকায় এই 20 বা 18 কোনটাই হবে না, এর আশেপাশে থাকবে, এমনটা কিন্তু হতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনারা জানেন যে বিল্ডিংয়ের ভিতরে যে ইকুইপমেন্ট মালামাল, এই মালামালের উপরে কিন্তু অনেক সময় নির্ভর করেন। অনেকে দেখবেন যে একতলা বিল্ডিং হোক বা দুইতলা বিল্ডিং হোক, তারা কিন্তু পাথর দিয়ে ঢালাই করতে চায়, বেস ঢালাই কলাম ঢালাই করতে চায়, এক্ষেত্রে কিন্তু খরচটা বৃদ্ধি হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে একজন ইঞ্জিনিয়ার সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারে বা সঠিকভাবে মেজারমেন্ট করে আপনার ড্রয়িং করে এই খরচটা আপনাকে দিতে পারে, তাহলে আপনার সেখান থেকে কাছাকাছি হবে। তবে এস্টিমেট মানে হচ্ছে সম্ভাব্য ব্যয়, কারো এস্টিমেট কখনো 100 হবে না, এটা সম্ভাব্য ব্যয় একটু কম বেশি হতে পারে। তো যাই হোক, আমি আজকের মতো এখানে শেষ করব, এবং শেষ করার আগে বলবো যে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মাঝে চ্যানেলটি আপনারা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।